ওয়েলকাম টু দ্য চ্যানেল ল্যাব ইজ কেমিস্ট্রি বাই ডি ঢেকি। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি বিষয়ের উপর সমস্ত টপিক খুব বিস্তারিতভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং চেষ্টা করা হয় যাতে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রির সমস্ত সমস্যা, বিশেষ করে ছাত্রছাত্রীদের সমস্যাগুলিকে সমাধান করে দেওয়া যায়। হাই স্টুডেন্ট, আজকে আমরা বোরের পারমাণবিক মডেল এটি দিয়ে আমাদের আলোচনা শুরু করব। বিজ্ঞানী রাদারফোর্ড তার পারমাণবিক মডেলের অনেক বিচ্যুতি বা ত্রুটির ছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে বিজ্ঞানীরা এই পারমাণবিক মডেলের উপরে আরও গবেষণা করেন এবং তার ক্ষেত্রে বিজ্ঞানী নিলস বোরের নাম উল্লেখযোগ্য। তিনি 1913 খ্রিস্টাব্দে পারমাণবিক মডেল প্রকাশ করেন এবং তার এই অসামান্য কাজের জন্য নোবেল পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করা হয়। নিলস বোরের যে পারমাণবিক মডেল ছিল, সেই পারমাণবিক মডেলের বেশ কিছু স্বীকার্য জিনিস আমাদের জানতে হবে। আমরা প্রথমে সেই স্বীকার্য জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝে নেব, তারপর আমরা পরবর্তী আলোচনায় এগোবো। তো প্রথম স্বীকার্য কী ছিল? প্রথম স্বীকার্য ছিল ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে পারে। সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর সরল গুণিতক হয়। যদি আমরা ধরে নিই কোনো একটি ইলেকট্রনের ভর হলো m, বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার জন্য বেগ হলো v এবং বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ হলো r, তাহলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে গাণিতিক ইকুয়েশন সেটা হবে mvr। প্রথম স্বীকার্য অনুযায়ী এই কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, অর্থাৎ তার আগে আমরা একটা n লিখলাম। তাহলে mvr সমান nh/2π, যেখানে n হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। কে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এর নির্দিষ্ট কিছু মান আছে। এর মান হলো 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড বা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এই হলো আমাদের প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য কী ছিল? দ্বিতীয় স্বীকার্য ছিল যে ইলেকট্রনটি যতক্ষণ ধরে এই ধরনের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে ততক্ষণ ইলেকট্রনের শক্তির কোনোরূপ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইলেকট্রন ওই কক্ষপথে আবর্তন করার সময় শক্তি গ্রহণ করবে না, আবার শক্তির বর্জনও করবে না। এই ধরনের কক্ষপথগুলিকে আমরা বলবো স্টেশনারি অরবিট। অর্থাৎ আমরা এখানে পেলাম নতুন একটি ধারণা, সেটা হলো স্টেশনারি অরবিট, যাকে বাংলায় আমরা বলি স্থিত কক্ষপথ। অর্থাৎ স্টেশনারি অরবিট হলো এমন একটা কক্ষপথ যেখানে ইলেকট্রন আবর্তন করলেও তার শক্তির কোনো পরিবর্তন হবে না। এই হলো বোরের দ্বিতীয় স্বীকার্য। এবার আমরা বোরের তৃতীয় স্বীকার্য সম্পর্কে আলোচনা করব। বোরের তৃতীয় স্বীকার্য হলো যদি ইলেকট্রনটি কোনোভাবে কোনো একটি শক্তিস্তর সম্পন্ন কক্ষপথ থেকে অন্য শক্তিস্তর সম্পন্ন কক্ষপথে যেতে পারে তাহলে তার শক্তির পরিবর্তন হবে, বা সেই শক্তির যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা লিখতে পারবো h নিউ।
নিউ হলো ওই বিকিরিত শক্তির কম্পাঙ্ক। জিনিসটা কি আমরা একটু বুঝে দেখি। ধরো এখানে একটি ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন যে কক্ষপথে রয়েছে তার শক্তি হলো E1। এখন ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে আরও উচ্চতর শক্তি স্তর সম্পন্ন কক্ষপথে গেল, যেখানে তার শক্তি হলো E2। তাহলে তার শক্তির পরিবর্তন হবে। সেই শক্তির পরিবর্তনের মানটাকে আমরা লিখতে পারবো ডেল্টা ই দিয়ে। এখানে একটু বলে রাখি, ডেল্টা মানে হলো অন্তিম অবস্থা মাইনাস প্রারম্ভিক অবস্থা। তাহলে এক্ষেত্রে আমাদের অন্তিম অবস্থা হয়েছে কত? অন্তিম অবস্থা হয়েছে E2, প্রারম্ভিক অবস্থা হয়েছে কত? E1। তার মানে ডেল্টা ই সমান এক্ষেত্রে E2 মাইনাস E1। একে লেখা যায় ডেল্টা ই সমান এইচ নিউ, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউ হলো বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তাহলে আমরা বোরের 3টি স্বীকার্য পড়ে ফেললাম। প্রথম স্বীকার্য অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করে। সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথ সম্ভব যেখানে তার কৌণিক ভরবেগের মান h/2π সরল গুণিতক হয়। দ্বিতীয় স্বীকার্য হলো ইলেকট্রন ওই ধরনের কক্ষপথে আবর্তন করার ফলে ইলেকট্রনের শক্তির কোনো পরিবর্তন হয় না। এই ধরনের কক্ষপথগুলিকে আমরা বলি স্টেশনারি অরবিট বা স্থিত কক্ষপথ। তৃতীয়ত হলো ইলেকট্রন যখন শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন তার শক্তির পরিবর্তন হয় এবং এই শক্তির পরিবর্তনের মানটা এইচ নিউর সঙ্গে সমান হয়। এই 3টি স্বীকার্যকে মাথায় রেখে এরপর আমরা বোরের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করব এবং ইলেকট্রনের এনার্জি বা শক্তিকে আমরা গণনা করতে পারব। যদি আমরা ধরে নিই ইলেকট্রনের ভর হলো m, ইলেকট্রনের আধান বা চার্জ হলো E, ইলেকট্রনের ভরকে আমরা ধরছি m, ইলেকট্রনের আধানকে ধরছি E, কক্ষপথের ব্যাসার্ধকে ধরছি r, নিউক্লিয়াসে পজিটিভ চার্জের সংখ্যা হলো Z। তাহলে এবং ইলেকট্রনের বেগ হলো v। এই কটা জিনিস আমরা ধরে নিলাম। m হলো ইলেকট্রনের ভর, E হলো ইলেকট্রনের আধান, r হলো কক্ষপথের ব্যাসার্ধ, Z হলো নিউক্লিয়াস উপস্থিত পজিটিভ চার্জ সংখ্যা, v হলো ইলেকট্রনের বেগ। তাহলে বোরের যে পারমাণবিক মডেল, সেই মডেলের স্থায়িত্ব লাভের জন্য ইলেকট্রনকে দুরকম বলের সম্মুখীন হতে হয়। সেই বল দুটো হলো একে অপরের সঙ্গে বিপরীতমুখী। একটি বল হলো ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়, অর্থাৎ এই বলটা হলো স্থির তড়িৎ আকর্ষণ বল। এটাকে আমরা লিখতে পারি Fc, কুলম্বের স্থির তড়িৎ আকর্ষণ বল। সেই সঙ্গে সঙ্গে তার উল্টো দিকে একটি অপকেন্দ্রিক বল কাজ করে, যে অপকেন্দ্রিক বলের মানটা এই স্থির তড়িৎ আকর্ষণ বলের মানের সঙ্গে সমান হয়। এটা হলো F সেন্ট্রিফিউগাল, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স এখানে কাজ করে। তাহলে দুটো বলের ব্যালেন্সের ফলে কিন্তু বোরের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব লুকিয়ে রয়েছে। একটি হলো স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বের সূত্র অনুযায়ী পাওয়া যায়, এবং আরেকটি হলো সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্রিক বল। কুলম্বের তড়িৎ আকর্ষণ বল অনুযায়ী লেখা যায় পজিটিভ চার্জের পরিমাণ ZE, কারণ প্রোটন সংখ্যা হচ্ছে Z এবং E হচ্ছে ইলেকট্রনের আধান তথা প্রোটনের আধান, ইন্টু ইলেকট্রনের আধান ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, এখন এর সাথে 1/4πε0 গুণ করা হয়, যেখানে
এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, কিন্তু আমরা এই সমস্ত হিসাব নিকাশ সিজিএস পদ্ধতিতেই করব, যেখানে সিজিএস পদ্ধতিতে 1/4 এপসাইলন জিরোর মান হয়ে যায় 1। সুতরাং কুলম্বের স্থির তড়িতাকর্ষণ বলের মান হয়ে যাবে Z²/r²। আর সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্রিক বল, তার ইকুয়েশন বা তার রাশিমালা হবে mv²/r। তাহলে দুটি বলের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এখন এই দুটি বলের মান সমান, তাহলে এই দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে কি পাওয়া যাবে? mv²/r সমান ze²/r²। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি। এখান থেকে যদি আমরা হাফ mv² করতাম তাহলে সেটা হতো z²/2r। এই হাফ mv²টা পরবর্তী ক্ষেত্রে আমাদের অন্য একটি ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, সেজন্য এটা আমি এখানে একটু দেখিয়ে রাখলাম। যেটা হাফ mv²টা হলো কি, ইলেকট্রনের গতিশক্তি। যখন ইলেকট্রনের শক্তি নির্ণয় হবে এই রাশিমালাটিকে আমরা ব্যবহার করতে পারব। এবার বোরের স্বীকার্য থেকে আমরা পেয়েছি mvr সমান nh/2π, অর্থাৎ v সমান nh/2πmr। সুতরাং v² সমান n²h²/4π²m²r²। এবং আমাদের যে এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আর আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল, সেই 1 নম্বর সমীকরণ থেকে যদি আমাদের v² মান নির্ণয় করা হতো বা v² রাশিমালা নির্ণয় করা হতো, সেটা দাঁড়াতো v² সমান z²/mr। এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এবার 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে কি পাওয়া যাবে? তুলনা করলে পাওয়া যাবে n²h² সমান z²/mr। এখান থেকে r সমান পাওয়া যাবে n²h²/4π²mz²। তাহলে এটি হলো r অর্থাৎ যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের রাশিমালা, যেটা আমাদের পরবর্তীকালে গাণিতিক সমীকরণ সমাধানে কাজে লাগবে। এখন এখানে যদি আমরা দেখি যে h প্ল্যাঙ্কের ধ্রুবক, 4π², m ইলেকট্রনের ভর, z প্রোটন সংখ্যা, e ইলেকট্রনের আধান, তাহলে এগুলোর মধ্যে শুধুমাত্র পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে n এবং z। সুতরাং এখান থেকে লেখা যায় r সমানুপাতিক n²/z। বাকি অংশগুলো কিন্তু ধ্রুবক, অর্থাৎ ব্যাসার্ধের যে মান, সেই ব্যাসার্ধের মান নির্ভর করবে এনের উপর এবং জেডের উপর। এই সমানুপাতিক সম্পর্ক থেকেও কিন্তু কিছু নিউমেরিক্যালস আমাদের করতে হবে। এবার আমরা ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করব। আমরা 1 নম্বর সমীকরণটাই পেয়েছিলাম mv²r সমান z²/r²। তাহলে ওখান থেকে যেটা আমাদের v² এর মান বেরিয়েছিল, সেই v² এর মানের জায়গায় যদি আমরা
আর এর মানটাকে পুট করে দিই, কি হয়? তাহলে ভি স্কোয়ারের একটি ইকুয়েশান পাবো, যে ভি স্কোয়ার ইকুয়েশান থেকে ভি সমান পাওয়া যাবে 2πz স্কোয়ার বাই NH। বাকি অংশগুলিকে যদি আমরা ধ্রুবক ধরে নিই তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাবে সেটা হলো ভি সমানুপাতিক z/n। এই অংশটি এবং ভি এর যে রাশিমালা সেগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে আসবে। এরপর আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে যাব, বা শক্তির রাশিমালা নির্ণয় করব। অ্যাকচুয়ালি শক্তি নির্ণয় না, শক্তির রাশিমালা নির্ণয় করব। শক্তির রাশিমালা নির্ণয় করার আগে আমরা জেনে নিই ইলেকট্রনের দু রকমের শক্তি আছে। একরকম শক্তির রাশিমালা আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সময় আগেই করে ফেলেছি, যেটা হলো তার গতিশক্তি 12 mv² z²/r। আর একটা শক্তি হলো তার স্থিতিশক্তি। স্থিতিশক্তিটা হলো যখন কোনো একটি ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে তার ব্যাসার্ধ r এই পর্যন্ত আনতে তার যে কার্য সম্পাদন করতে হবে তার মানটাই হলো ইলেকট্রনের স্থিতিশক্তি। অর্থাৎ স্থিতিশক্তিকে আমরা যদি ইপি দিয়ে লিখি তাহলে স্থিতিশক্তি ইপি সমান লেখা যায় এফ ফোর্স dr ইনফিনিটি টু r, যেখানে আমরা এফের জায়গায় লিখব z²/r² dr, কারণ ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সবসময় কার্যকর। এবং এই যে চিহ্নটি তোমরা দেখছো এটা হলো একটি ইন্টিগ্রেশনের চিহ্ন, যেটা তোমরা গণিত ক্লাসে বা গণিত বিষয় থেকে আরও ভালোভাবে জানতে পারবে। তো এই সূত্র দিয়ে যদি আমরা এই ইন্টিগ্রেশনটাকে সম্পন্ন করে আর এবং ইনফিনিটির মান আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুতে বসিয়ে দিই, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি সমান যেটা দাঁড়াবে সেটা হলো z²/r, কিন্তু সামনে একটি মাইনাস সাইন থাকবে। তাহলে টোটাল এনার্জি যেটা আমরা পাচ্ছি ই সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এবার আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, সেখান থেকে সিম্পলিফিকেশান যদি আমরা করি তাহলে আমরা পাবো এটা z² মাইনাস z²/2r। এবার আমরা ব্যাসার্ধের রাশিমালা জানি, তাহলে ব্যাসার্ধের রাশিমালাটা যদি আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ n² h²/4π² z²m, এই রাশিমালাটা যদি আমরা ব্যাসার্ধের আরের জায়গায় এখানে পুট করি তাহলে আমরা শক্তির রাশিমালাটা কিন্তু পেয়ে যাব। দেখা যায় মাইনাস z²/2 ইন্টু n² h² 4π² mz²। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করে নিই তাহলে যেটা পাবো মাইনাস 2π² mz² e⁴ বাই n² h²। এই হলো আমাদের ক্ষেত্রে ই মানে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের রাশিমালা। এবার দেখো ইলেকট্রনের যে শক্তিটি আমরা নির্ণয় করেছি, ইলেকট্রনের এই শক্তির আগে কিন্তু একটি নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক সাইন রয়েছে। এখন প্রশ্ন হলো এই নেগেটিভ সাইনটি এর তাৎপর্য কি? প্রথমত এই নেগেটিভ সাইনটি এখানে বোঝায় যে ইলেকট্রনের শক্তিটি হলো আকর্ষণ শক্তি, যেটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে বর্তমান। যদি এই ইলেকট্রনের সাইনটি পজিটিভ হতো তাহলে ইলেকট্রনের শক্তির সাইনটি যদি পজিটিভ হতো তাহলে ইলেকট্রনের শক্তি
এতটাই বেশি হতো যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কাজে লাগিয়ে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারত না। ইলেকট্রন ওই বৃত্তাকার কক্ষপথ ছেড়ে সেখান থেকে পালিয়ে যেত। সুতরাং নেগেটিভ সাইন দ্বারা বোঝাচ্ছে যে ইলেকট্রনের শক্তি যথেষ্ট কম, তার ফলে ইলেকট্রন ওই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারছে। তাহলে ইলেকট্রনের শক্তির যে রাশিমালা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম এবং তার নেগেটিভ সাইন বা ঋণাত্মক চিহ্নের যে তাৎপর্য সেটাও আমরা আলোচনা করলাম। যদি ইলেকট্রনের শক্তির সমস্ত রাশিগুলির মান আমরা বসিয়ে দিতাম তাহলে ইলেকট্রনের শক্তি যেটা হতো E সমান -2.18 ইন্টু 10⁻⁻13 Z²/n² আর্ক পার অ্যাটম বা -2.18 ইন্টু 10⁻⁻20 Z²/n² জুল পার অ্যাটম বা -13.58 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। সরি, এখানে একটা Z² ইন্টু n² থাকবে, Z²/n² এটা থাকবে -13.58 Z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তাহলে ইলেকট্রনের শক্তির বিভিন্ন মানগুলোকে বসিয়ে দিয়ে আমরা ইলেকট্রনের শক্তির এই মানটি কিন্তু পাব। এদের মধ্যে সবথেকে বেশি ব্যবহার হবে ইলেকট্রন ভোল্ট বা ইভি এককে, যেটা আমরা লিখেছি -13.58 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এই মানটি কিন্তু ইলেকট্রনের শক্তির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে আমরা এটাকে কাজে লাগাতে পারব। এবার বোরের স্বীকার্য থেকেই এবং এই ইলেকট্রনের শক্তির রাশিমালাকে কাজে লাগিয়েই আমরা ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথে যাওয়ার ফলে হাইড্রোজেন পরমাণুর যে সমস্ত বর্ণালী হয় সেই বর্ণালী সংক্রান্ত বিজ্ঞানী রিডবার্গ তিনি যে ইকুয়েশনটা দিয়েছিলেন সেই ইকুয়েশনটা আমরা এবার ডিরাইভ করব বা প্রতিষ্ঠা করব। চলো আমরা দেখি রিডবার্গের ইকুয়েশনটা কিভাবে বা সমীকরণটা কিভাবে আমরা ডিরাইভ করতে পারি। রিডবার্গ সমীকরণটি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ধরে নেব ইলেকট্রনটি প্রাথমিকভাবে বা শুরুতে n1 কক্ষপথে ছিল, যেখানে তার শক্তি ছিল E1। যেখান থেকে ইলেকট্রনটি গেছে n2-তে, যেখানে তার শক্তি হলো E2। তাহলে ডেল্টা E সমান E2 মাইনাস E1। তাহলে আমরা এই যে সমীকরণে শক্তির রাশিমালাগুলোকে বসিয়ে দেব। শক্তির রাশিমালাগুলো যদি আমরা বসিয়ে দিই পাওয়া যাবে -Z²⁴m বাই এনের জায়গায় আমরা লিখব n2² h² মাইনাস ওইখানটাতে এনের জায়গায় আমরা লিখব n1²। তাহলে এখান থেকে যদি আমরা একই রকম পদগুলিকে কমন নিয়ে নিই তাহলে -2π² Z²e⁴m বা h², এটা একই রকম রাশি। কমন নিলে আমরা পাবো এই সমীকরণটি। আবার বোরের স্বীকার্য থেকে আমরা কি দেখেছিলাম, ডেল্টা E সমান h নিউ। তাহলে ডেল্টা ইর জায়গায় এখানে আমরা কি লিখতে পারবো, h নিউ। আবার আমরা জানি নিউ সমান হলো c/λ, যেখানে c হলো আলোর গতিবেগ, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সমীকরণটিকে লেখা যাবে h c/λ। এখানে যে অংশটুকু ছিল সেটা ইনট্যাক্ট থাকবে, তার কোনো পরিবর্তন হবে না।
তাহলে এখান থেকে যদি আমরা 1/λ বার করতাম, আমার টার্গেট হবে 1/λ নির্ণয় করা। সেটার মান দাঁড়াতো বা সেটা রাশিমালা দাঁড়াতো এটা। এখন এইখানে 1/λ হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর গতিবেগ। এইবার যদি আমরা এইখানে যে সমস্ত রাশিগুলো ধ্রুবক, সেই ধ্রুবক অংশগুলোকে লিখতাম, তাহলে একটা নতুন একটি ধ্রুবক পাওয়া যেত, যাকে আমরা লিখছি আর দিয়ে, আর জেড স্কোয়ার n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। তার মানে এখানে আর সমান কি হচ্ছে? আর সমান হচ্ছে 2 স্কোয়ার জেড স্কোয়ার, জেড স্কোয়ার নেই, m e⁴ বাই CH³ এটা হলো আর এর রাশিমালা। এই যে আমরা আরটাকে পেলাম, এই আরটাকে বলা হয় রিডবার্গের ধ্রুবক। আর এই যে সমীকরণটা পেলাম 1/λ সমান আর জেড স্কোয়ার 1/n2 স্কোয়ার মাইনাস 1/n1 স্কোয়ার, এটি হলো রিডবার্গের সমীকরণ। এবং এই 1/λ এটাকে অনেক সময় বলা হয় তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, যার একক হলো সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই সমীকরণ থেকে আমাদের ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে কীরকমভাবে স্থানান্তরিত হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব। এবং এখানে এই যে রিডবার্গ ধ্রুবক, তার একটি মান আছে। সেই রিডবার্গ ধ্রুবকের মান হলো 109,677.58 সেন্টিমিটার ইনভার্স। এটা হলো রিডবার্গ ধ্রুবকের মান। তাহলে আমরা রিডবার্গ ইকুয়েশন বা রিডবার্গের যে সমীকরণ, সেই সমীকরণটি প্রতিষ্ঠা করতে সক্ষম হলাম। এইবার এই সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী পাওয়া যায়, সেই বর্ণালীর যে বিভিন্ন রকম সিরিজ হয়, সেই সংক্রান্ত আলোচনা করব। অর্থাৎ ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথে গিয়ে বা বিভিন্ন কক্ষপথে স্থানান্তরণের মাধ্যমে যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর উপর নির্ভর করে প্রত্যেকের বিভিন্ন সিরিজ বা বিভিন্ন সারি তৈরি হয়। সেই সারিগুলির নাম এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা জানব। হাইড্রোজেনের বর্ণালীর ক্ষেত্রে রিডবার্গের সমীকরণটিকে কাজে লাগিয়ে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে অবতরণ করে, তখন তাদের ক্ষেত্রে যে তরঙ্গদৈর্ঘ্যগুলো হয়, সেই তরঙ্গদৈর্ঘ্যগুলোর সাহায্যে যে বর্ণালীগুলো সৃষ্টি হয়, সেটি বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে নামকরণ করেন। সেই বর্ণালীগুলির যে সিরিজগুলো হয়, সেগুলো আমাদের নামগুলো জানতে হবে। এখানে দেখো দুটো জিনিস আমি লিখেছি, একটা NF, একটা হলো NI। যেখানে NFটা হলো ফাইনাল কক্ষপথ আর NIটা হলো প্রারম্ভিক কক্ষপথ। অর্থাৎ ইলেকট্রনটি যদি একের অধিক কোনো কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে অবতরণ করে, তাহলে যে সিরিজটি পাওয়া যায় সেটি হলো লিম্যান সিরিজ। এবং লিম্যান সিরিজের তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে সমান। 2-এর অধিক কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথে অবতরণ করে, তখন হয় বামা সিরিজ, যেটি হলো দৃশ্যমান আলোকরশ্মির সিরিজ। 3-এর অধিক কোনো কক্ষপথ থেকে 3 নম্বরে অবতরণ করলে যেটি হয়, তাকে বলে প্যাসেন সিরিজ। 4-এর অধিক কোনো কক্ষপথ থেকে 4-এ অবতরণ করলে ব্র্যাকেট সিরিজ। 5-এর অধিক কোনো কক্ষপথ থেকে 5-এ অবতরণ করলে ফোন্ট সিরিজ। 6-এর অধিক কোনো কক্ষপথ থেকে 6-এ অবতরণ করলে হামফ্রেস সিরিজ। এদের মধ্যে লিম্যান অতিবেগুনি, বামার দৃশ্যমান, বাকি যতগুলি সিরিজ আছে সবগুলি হলো ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একটি সিরিজ। তাহলে হাইড্রোজেনের যে স্পেকট্রা বা বর্ণালী, সেই সংক্রান্ত আমরা
তথ্য এখানে পেলাম। এগুলো আমাদের শর্ট কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর হাইড্রোজেন পরমাণুর বা হাইড্রোজেন লাইক যে সমস্ত পরমাণু হয় তাদের আয়নীভবন শক্তির যে রাশিমালা সেটা আমরা এখানে নির্ণয় করব। প্রথমে বলে রাখি আয়নীভবন শক্তিটা কি। আয়নীভবন শক্তি হলো কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটি থাকে তাকে ওই পরমাণু থেকে একেবারে বিচ্যুত করে ক্যাটায়নে পরিণত করার জন্য যে শক্তি দরকার হয় সেটি হলো আয়নীভবন শক্তি। অর্থাৎ একটি ইলেকট্রনকে ওই পরমাণু থেকে অসীম দূরত্বে নিয়ে গিয়ে ক্যাটায়নে পরিণত করা। আমরা শক্তি রাশিমালা পড়েছি, তার মানে আমরা এখানে লিখতে পারি যে আয়োনাইজেশন এনার্জি, যেটাকে আমরা আই লিখি, সেটা সমান কি লেখা যায়, ফাইনাল স্টেজ কোথায়, ই ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস এনতম কক্ষে ইলেকট্রনটি রয়েছে। তাহলে আমরা যদি এখানে শক্তির রাশিমালাটা লিখি, এখানে এনের জায়গায় লিখব ইনফিনিটি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এই রাশিমালাটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আসবে এটা চলে আসবে, এর মানটা হবে কত, 13.58 জেড স্কোয়ার এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের শক্তি যেটা নেগেটিভ সাইন ছিল তার পরিবর্তে যদি পজিটিভ সাইন আসতো তাহলে আমরা যেটা পেতাম সেটি হলো আয়নীভবন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, যেটা আমরা আগেই বলেছি ইলেকট্রনের শক্তি নেগেটিভ হওয়ার কারণ কি বা ইলেকট্রনের শক্তির নেগেটিভ হওয়ার তাৎপর্য কী। এবার আমরা একটা ছোট্ট জিনিসের প্রতি একটু ক্লোজার লুক নিয়ে দেখি। আমরা এই যে ঋৎবাক ধ্রুবক পড়লাম বা ঋৎবাক ধ্রুবক সম্পর্কে আলোচনা করলাম, সেটা কি সত্যি সত্যি ধ্রুবক বা প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে এর মান কি সত্যি সত্যি একই থাকে? আমরা সেই আলোচনাটা এখন করব। আমরা যেটা ধরে নিয়েছি সেটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসটা স্ট্যাটিক বা স্থির, ইলেকট্রন সেই নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। কিন্তু আমরা যদি ডিনামিক্সের বা গতিসূত্রের সূত্রগুলি দেখি, সেখানে কোনো ফাইনাইট মাস বা নির্দিষ্ট মাসের চারিদিকে যখন আরও একটি নির্দিষ্ট মাসের বস্তু আবর্তন করে তখন ওই নির্দিষ্ট মাসের বস্তুটি সে কিন্তু নিজের স্থির অবস্থায় থাকতে পারে না। অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াস সে কিন্তু ইলেকট্রন আবর্তন করার সাথে সাথে সেও কিছুটা আবর্তন করে, সে কিন্তু স্থির অবস্থায় নেই। তাহলে এই অবস্থায় যেটা আমরা পাই সেটা হলো নিউক্লিয়াস এবং ইলেকট্রন দুজনেই একটি সাধারণ কেন্দ্রের চারিদিকে আবর্তন করে, যাকে বলা হয় সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। যেহেতু ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের থেকে অনেক কম, সেজন্য সেন্টার অফ মাস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি এবং নিউক্লিয়াসের দূরত্বটা কম। এই অবস্থায় আমরা কেবলমাত্র ইলেকট্রনের ভরকে ব্যবহার করে যদি গণনা করি সেখানে সামান্য ত্রুটি এসে যায়। যদি এই রকম কোনো সিচুয়েশান অ্যারাইজ করে তাহলে সেখানে আমাদের কোনো একটি নির্দিষ্ট মাসকে ব্যবহার না করে, নির্দিষ্ট ভরকে ব্যবহার না করে তার পরিবর্তে ব্যবহার করা হয় রিডিউসড মাস, যাকে মিউ দিয়ে লেখা হয়। এই রিডিউস মাসটা কি? এই রিডিউস মাসটা হচ্ছে 1 মাস অফ নিউক্লিয়াস প্লাস 1 মাস অফ ইলেকট্রন।
এটা হলো রিডিউসড মাসের ইকুয়েশন। অর্থাৎ আমরা যে আরের যে মানটা পেয়েছিলাম, মানে বেসিক্যালি আরের যে রিডবার্গ কনস্ট্যান্টের যে রাশিমালাটা আমরা পেয়েছিলাম, সেই রাশিমালাতে অর্থাৎ যেটা আমরা লিখি একবার 2π² e⁴ n² না h³ এটা e⁴ আর ছিল কি ওখানে m। সেই m এর জায়গায় কিন্তু আমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হলো কি মিউ। সেটা আমরা কি লিখব, সেটাকে আমরা আর m লিখতে পারবো না, সেটাকে আমরা লিখব কি, সেটাকে আমরা লিখব মিউ। তাহলে আমাদের যে রিডবার্গ ধ্রুবকটা আছে, রিডবার্গ ধ্রুবকে আমরা কেবলমাত্র ইলেকট্রনের মাসটি ব্যবহার না করে তার পরিবর্তে আমরা রিডিউস মাস ব্যবহার করছি, যে রিডিউস মাসের মধ্যে ইলেকট্রনের ভর এবং নিউক্লিয়াসের ভর দুটোই রয়েছে। সুতরাং আমরা যদি হাইড্রোজেনের একটি আইসোটোপকেও ধরে নিই, ধরো সেই আইসোটোপটা হলো কি ডয়টোরিয়াম, তাহলে ডয়টোরিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনের মাসটা একই, কিন্তু এই যে নিউক্লিয়াসের মাসটা রয়েছে সেটা হাইড্রোজেনের ক্ষেত্রে যা ডয়টোরিয়ামের ক্ষেত্রে তার মান আলাদা। সুতরাং সেক্ষেত্রে রিডবার্গ ধ্রুবকের মানটি কি হয়ে যাবে, ডয়টোরিয়ামের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। ডয়টোরিয়ামের ক্ষেত্রে যদি রিডবার্গ ধ্রুবকের মান আলাদা হয়ে যায়, তাই ডয়টোরিয়ামের 1/λ যেটাকে আমরা ওয়েভ নাম্বার বলছিলাম তার মান আলাদা হয়ে যাবে। একই ইলেকট্রনিক ট্রানজিশন, মানে একই কক্ষ থেকে ইলেকট্রন আরেক কক্ষে যেতে গিয়ে যে ট্রানজিশনটা হচ্ছিল, আমরা একটু লিখি যে 1/λ সমান মাইনাস ছিল r(z²) 1/nf² মাইনাস 1/ni², এটা ছিল। এখন যদি রিডিউসড মাসের জন্য এই আর এর মানটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি 1/λ মানটা পরিবর্তন হবে, কারণ জেডের মানটা উভয়ের ক্ষেত্রে সমান। হাইড্রোজেনের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা একটি, ডয়টোরিয়ামের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা একটি। তাহলে এটির ক্ষেত্রে কি হয়ে গেল, জেডের মানটা সমান, শুধু আর এর মানটা আলাদা হওয়ার জন্য 1/λ মানটা আলাদা হলো। তাহলে আইসোটোপগুলির ক্ষেত্রে কিন্তু এখানে যে স্পেকট্রাল লাইনগুলো, বর্ণালীর যে রেখা বর্ণালীগুলো পাওয়া যাচ্ছিল, সেই রেখা বর্ণালীর মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং যেটা আমরা আলোচনা করছিলাম যে রিডবার্গ ধ্রুবকটা প্রকৃতপক্ষে কিন্তু আর ধ্রুবক রইল না, এটি প্রত্যেকটি পরমাণুর নিউক্লিয়াসের ভরের উপরে নির্ভর করবে। এবং এই পদ্ধতিকে কাজে লাগিয়ে, অর্থাৎ স্পেক বর্ণালীর যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে কাজে লাগিয়ে আমরা কোনো পরমাণুর মধ্যে তার আইসোটোপ পরমাণু মিশ্রিত অবস্থায় আছে কি না সেটা আমরা বার করতে পারি, এবং এটি পরীক্ষালব্ধ সত্য। আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আজকের আলোচনার মূল উপজীব্য বিষয় ছিল বোরের পারমাণবিক মডেল। সেই বোরের পারমাণবিক মডেলেরও বেশ কিছু ত্রুটি, ড্রব্যাকস বা লিমিটেশন ছিল। আমরা এখন সেই ত্রুটি, ড্রব্যাক বা লিমিটেশন সম্পর্কে আলোচনা করব। প্রথম ত্রুটি বা লিমিটেশন ছিল, বোর যে পরমাণুগুলির কথা বলেছিলেন সেই পরমাণুগুলি হবে 1 ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ একের বেশি যদি ইলেকট্রন সংখ্যা হয় তাদের ক্ষেত্রে আমরা এই পরমাণুগুলির বা পারমাণবিক মডেলের যে তত্ত্ব, সেই তত্ত্বকে ব্যবহার করতে পারবো না। সেজন্য বোরের তত্ত্বটা প্রয়োগ করা হবে কেবলমাত্র একটি ইলেকট্রন রয়েছে এমন কতগুলো পরমাণুর বা সিস্টেমের ক্ষেত্রে। সবথেকে ভালো ব্যবহার করা হয় বা ভালোভাবে প্রয়োগ করা হয় হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো একটি। দ্বিতীয়ত হচ্ছে, বোর যে অ্যাটমগুলোকে ধরে নিয়েছিলেন সেগুলো হলো দ্বিমাত্রিক, কিন্তু প্রকৃতপক্ষে অ্যাটমগুলো হলো সবাই ত্রিমাত্রিক। তৃতীয়ত হলো যে বোরের কক্ষে বা বোরের তত্ত্বে আমরা বর্ণালীর ব্যাখ্যাটা পেলাম, কিন্তু সেই বর্ণালীগুলিকে যদি উচ্চ বীক্ষণ যন্ত্রে আমরা দেখি, অর্থাৎ হাই রেজলিউশনে দেখি, তাহলে সেই রেখা বর্ণালীগুলোর মধ্যেও খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ বা সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লিষ্ট রেখা বর্ণালী পাওয়া যায়। তার ব্যাখ্যা
বোরের তত্ত্ব থেকে পাওয়া যায় না। বাহ্যিকভাবে যদি আমরা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে হাইড্রোজেনের যে স্পেকট্রাগুলো আমরা পড়লাম, হাইড্রোজেনের যে বর্ণালীগুলো আমরা পড়লাম, সেগুলি ধীরে ধীরে বিশ্লিষ্ট হয়ে আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় পরিণত হয়, যেটাকে আমরা বলি জিম্যান এফেক্ট। তার ব্যাখ্যা বোরের তত্ত্বে নেই। বাহ্যিকভাবে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তাহলেও ওই বর্ণালীগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়, যার ব্যাখ্যা বোরের তত্ত্বে নেই। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এইভাবে বর্ণালীগুলোকে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকে আমরা বলি স্টার্ক এফেক্ট। এর পরবর্তীকালে বা পরবর্তী পর্বে আমরা পড়ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। বোরের তত্ত্ব এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সমর্থন করে না। তাহলে বোরের তত্ত্বে আরেকটা জিনিস ধরা হয়েছিল, সেটা ছিল নিউক্লিয়াস স্থির, কিন্তু প্রকৃতপক্ষে নিউক্লিয়াস স্থির ছিল না। থাকলে রিডবার্গ ধ্রুবকের মান সব পরমাণুর ক্ষেত্রে একই হতো। সুতরাং বোরের পরমাণু মডেল পারমাণবিক বা অ্যাটমিক স্ট্রাকচার, পারমাণবিক গঠনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তথাপি বোরের পারমাণবিক মডেলের বেশ কিছু ত্রুটি ছিল, যেগুলো আমরা আলোচনা করলাম। সুতরাং বোরের পারমাণবিক মডেলের যাবতীয় জিনিস, যাবতীয় তথ্য, যাবতীয় ডেরিভেশন, সেগুলো আমরা ডিটেলস এখানে আলোচনা করেছি। আর ছাত্রছাত্রীদের বলবো, আমার সাথে সাথে তোমরা যদি বোর্ডে করে দেওয়া ডেরিভেশনগুলো নিজেরা খাতায় করো, তাহলে তোমাদের সেই বিষয়টা ভালোভাবে প্র্যাকটিস হবে এবং এটি খাতায় লেখার ফলে নোট আকারেও থেকে যাবে। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায় বা পরবর্তী পর্বে আমরা বোরের তত্ত্বের পরে যে তত্ত্বগুলো ছিল, সামারফিল্ড বা আরও অন্যান্য তত্ত্ব ছিল, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং এই ভিডিওগুলি সবার মধ্যে পৌঁছে দিতে অবশ্যই তোমরা শেয়ার করো। আর এই ধরনের আরও ভালো ভিডিও দেখতে এবং আপডেটেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।